মনে পড়ে অনেক কথা। এখানে গল্প নয়, সত্য ঘটনা বলা হয়। আমি আগের পর্বেই বলেছিলাম, সেই অদ্ভুত বাড়িতে কোনো অনুপ্রবেশকারী বা পশুর চিহ্ন খুঁজে পাইনি। কিন্তু রহস্যের শুরু তো সেখান থেকেই ছিল না। আসল সত্যটা বেরিয়ে এলো তারপরে। মাঝে মধ্যে আমাদের জীবনে এমন কিছু ঘটনা ঘটে যা যুক্তি দিয়ে ব্যাখ্যা করা যায় না। সাধারণ একটি আঁচড়ের দাগ যখন গভীর কোনো রহস্যের ইঙ্গিত দেয়, তখন ভয় পাওয়াটাই স্বাভাবিক। সকালবেলায় মেয়েটির পিঠের আঁচড়ের দাগের দিকে তাকাতেই আমার যখন বুকটা ধক করে উঠেছিল, আমি কিন্তু তৎক্ষণাৎ কোনো প্রতিক্রিয়া দেখালাম না। কারণ গত রাতেই মেয়েটি খুব ভয় পেয়েছিল। এখনোই যদি এই বিষয়ে কিছু বলি, তাহলে ও তো ভয়ে আতঙ্কে কুঁকড়িয়ে যাবে। আমি জিজ্ঞাসা করলাম, নিজেকে সামলিয়ে দিয়ে, খুব স্বাভাবিকভাবে ওর কানের কাছে গিয়ে মজার ছলে বললাম, কি রে, ঘুমের মধ্যে পিঠ চুলছিস তো? দেখ তো কেমন লাল হয়ে চিড়ে গেছে। তারপর আমি দৌড়ে আমার ঘরে গেলাম এবং মেডিসিন নিয়ে এসে ওর পিঠে লাগিয়ে দিলাম। তারপর তড়িঘড়ি করে নিচে গেলাম মাসিমার কাছে। আমি হন্তদন্ত হয়ে ওনাকে জিজ্ঞেস করলাম, মাসিমা, আপনার বাড়িতে কি কোনো পোষা বিড়াল বা কুকুর আছে? কারণ আমার ভয় হচ্ছিল কোনো জন্তু যদি এমন কাজ করে থাকে, তাহলে তো স্টাফটিকে এক্ষুনি ডাক্তার দেখাতে হবে। মাসিমা না প্রথমে কোনো উত্তর দিলেন না, জানো, আমার মুখের দিকে তাকিয়ে কিছুক্ষণ ভাবলেন। তারপরে বললেন, না না বাবু, আমাদের বাড়িতে কোনো পোষা পোষ্য নেই। তবে অন্য কোনো জায়গা দিয়ে আসতে কতক্ষণই বা লাগে? তবে মাসিমার এই হেঁয়ালি উত্তর সেদিন কিন্তু আমাকে কোনো সন্তুষ্টি দিতে পারেনি। প্রথমত দোতলা বাড়ি, তার উপরে প্রতিটা জানলা ও গ্রিলে শক্ত মোটা গ্রিল ও তারের নেট দিয়ে ঘেরা। আর আমি নিজে যখন রাত্রিবেলায় শুতে যাই, তখন নিচ থেকে ওপরে ওঠার যে দরজাটা আমিই বন্ধ করি। আবার সকালবেলায় আমি যখন নিচেই আসি মাসিমার সঙ্গে দেখা করতে, তখন দরজাটি আমিই নিজে ওপেন করি। তাহলে ওই গভীর রাতে বন্ধ দরজার ওপার থেকে বিড়াল বা অন্য কিছু দোতলায় কিভাবে পৌঁছালো? ওই আঁচড়গুলো কি আসলেও কোনো জন্তুর, নাকি অন্য কিছুর ছিল? এত কিছুর মধ্যেও আমার কিন্তু তখন কানে মাসিমার ওই একটা কথাই বাজছিল, অন্য জায়গা দিয়ে আসতে কতক্ষণ? এর মানেটা কি? সত্যি ভাববার বিষয়। তো যাই হোক, মনের ভিতরে একটাই খচখচানি তখনও পর্যন্ত লেগেই ছিল, দোতলা বাড়িটি কি তাহলে সত্যিই কোনো স্বাভাবিক বাড়ি নয়? আমি আর দেরি না করে স্টাফটিকে নিয়ে ডাক্তারের চেম্বারে গেলাম। ডাক্তার মেয়েটিকে ভালো করে পরীক্ষা করলেন। তারপর যা বললেন, আমি তো শিউরে উঠলাম। ডাক্তার গম্ভীর গলায় আমাকে বললেন, মা, এটা কোনো বিড়াল বা কুকুরের আঁচড় নয়। প্রাণীদেহের নখের স্পর্শের ধরন এই ক্ষতের থেকে সম্পূর্ণ আলাদা। অর্থাৎ কুকুর বিড়ালের নখের আঁচড়ে যে ধরনের ক্ষত হয়, এটি তেমনটি নয়। ডাক্তারবাবু আমার স্টাফটিকে একটি টিটেনাস দিলেন। আমরা বাড়ির পথে রওনা দিলাম। তারপর আমরা সবাই যে যার কাজে ব্যস্ত হয়ে পড়লাম। তবে কি কোনো অদৃশ্য শক্তি আমাদের এই বাড়িতে আছে, যা নেট বা দেওয়াল দিয়ে আটকানো যায় না? স্টাফটির পিঠে এমন আঁচড়ানোর দাগ, যার ব্যাখ্যা আধুনিক চিকিৎসা বিজ্ঞানও কিন্তু সেদিন দিতে পারেন। মনের ভিতর একটা চাপা ভয় তো আমার অলরেডি কাজ করতে শুরু করেছে। আমি নিজেকে নিয়ে ভাবতাম না, ভাবতাম আমার মেয়ে আর ওই স্টাফটিকে নিয়ে। ওরা তো অনেকটাই ছোট না? তো যাই হোক, আমি বাড়ি এসে আবার ওদের চোখের আড়ালে সমস্ত কাজের মাঝখানে আবার বাড়িটিকে তন্ন তন্ন করে পর্যবেক্ষণ করতে শুরু করলাম। তবে হ্যাঁ,
এবার কিন্তু দুটো জিনিস আমার চোখে পড়ল। এক হচ্ছে ওই দোতলায় কোনো ঠাকুর দেবতার ছবি ছিল না, আর দ্বিতীয়ত আমি আগের দিনই রাত্রিবেলায় এক ট্যাঙ্কি জল ভর্তি করে রেখেছিলাম, কিন্তু সকালে উঠে দেখি ট্যাঙ্কিতে এক ফোঁটাও জল নেই। আমি ভাবলাম কেউ হয়তো ব্যবহার করেছে, কিন্তু এক রাতও কাটলো না আর এক ট্যাঙ্কি জল উধাও। তাহলে এক ট্যাঙ্কি জল কি শুধু ব্যবহারের কারণেই শেষ হয়ে গেল, নাকি অশরীরই এর পেছনে কোনো রহস্য আছে? তো যাই হোক, আমি তখনও পর্যন্ত নিজেকে শক্ত রেখেছিলাম। মনে মনে এটাই ভাবলাম, সারাক্ষণ যদি ভুল ভেবে ভয় নিয়ে চলি তাতে তো সমস্যা বাড়বে বই কি কমবে না। চলো তার আগে একটা কথা বলি। ডাক্তার দেখে যখন আমরা বাড়ি ফিরছিলাম তখন পাড়ার লোকজন আমাদের এমন বিস্ময়কর আতঙ্কের চোখে দেখছিল ও সরে গিয়ে রাস্তা করে দিচ্ছিল। প্রথমটা বেশ ভালোই লাগছিল, জানো, নিজেকে বেশ সেলিব্রিটি মনে হচ্ছিল। কিন্তু পরে বুঝতে পারলাম ওনারা আমাদের জ্যান্ত ভূত বলে মনে করছিল, কারণ ওই বাড়িতে রাত কাটানোর পর আমরা কিভাবে এখনও রাস্তা দিয়ে বেঁচে হেঁটে যাচ্ছি। তারপর তো বাড়ি এসে সর্বপ্রথম বাড়ির দেওয়ালে একটা ভগবানের ছবি টাঙালাম, গোটা বাড়িতে গঙ্গা জল ছেটালাম এবং সবাই আমরা যে যা নিজের কাজে ব্যস্ত হয়ে পড়লাম। তবে কিন্তু সেদিন আর রাতে কিছু হয়নি, জানো। তাহলে এই কি তবে সব কিছু শেষ, নাকি কোনো বড় ঝড় আসার আগের এক নিস্তব্ধতা? এইভাবে দু একদিন ভালোই কাটলো। আমি আমার স্টাফকে নিয়ে সকালে যখন বেরিয়ে যেতাম, বাড়ি ফিরতাম ঠিক রাত 9টায়। আমার মেয়ে স্কুল থেকে আসার পর ওই বাড়িতে একাই থাকতো। সেই রাতের ভয়াবহতা আমি কিন্তু মেয়েকে তেমন করে কিছুই জানাইনি, কারণ আমি জানতাম আমি আমার স্টাফ যখন বেরিয়ে যাব তখন ওকে এই বাড়িতে একাই থাকতে হবে। আর সেই রাতের সেই ভয়ঙ্কর অভিজ্ঞতা যদি আমার মেয়ের সঙ্গে আমি পুরোটা শেয়ার করি, তাহলে ও কোথাও যেন ভয় পেয়ে যেতে পারে, যেটা আমি কোনোভাবেই চাইনি। এমনিতে আমার মেয়ে জানো তো বেশ সাহসী, আমারই মতন। ও কোনো কিছু যুক্তিতর্ক দিয়ে বিচার না করে আগে কোনো দিনই মেনে নেয় না। ও যেটা আগে নিজের চোখে দেখে সেটাই সে মানে। তবু আমি তো মা, আমার তো মনে কোথাও যেন মনে হয় যদি বাচ্চাটা আমার ভয় পায়। প্রতিদিনের নিয়ম অনুযায়ী আমি আমার স্টাফটি বেরিয়ে গেলাম আমাদের বিজনেসের জায়গায়। ফিরতে ফিরতে সেদিন একটু রাতই হয়েছিল, ওই 10টা। বাড়ি ফিরে দেখি মেয়ের মুখে চোখে এক অন্যরকম পরিবর্তন। ওর আচরণও আমার সেদিন স্বাভাবিক বলে মনে হয়নি। আমি কিছু বলার আগেই মেয়ে আমাকে জড়িয়ে ধরল আর বলল, মা জানো, আমি যখন বারান্দার লাইটগুলো অফ করে ঘরে বসে পড়াশুনো করছিলাম, হঠাৎ কে যেন আমাকে কন্টিনিউ দরজার ওপাশ থেকে ফলো করছিল। আমি উঠে যখন দরজাটা বন্ধ করে দিলাম, দিয়ে আবার পড়াশোনায় মন নিয়োগ করলাম, তখন দেখলাম অদ্ভুতভাবে কে যেন গোটা বারান্দাটা দাপিয়ে বেড়াচ্ছে। অর্থাৎ খুব জোরে জোরে দৌড়াদৌড়ি করলে যে আওয়াজ, ঠিক তেমনটি। শুধু তাই নয় গো, যারা যেন বড় বড় পাথর দিয়ে আমাদের ওই পাশে ঘরের জানলাগুলোতে সজোরে আঘাত করছিল, খুব আঘাত করছিল, ঝনঝন করে ভেঙে পড়ছিল আমাদের কাঁচের জানলাগুলো। মা তুমি একবার যাও, দেখো তো জানলাগুলো মনে হয় সব আজকে আমাদের ভেঙে গেছে। আমি নিচে ঠাম্মিকে ঠাম্মি ঠাম্মি করে ডেকেছি, কিন্তু ঠাম্মি কোনো উত্তর দেননি। আমার খুব ভয় লেগেছে মা, আমার খুব ভয় লেগেছে। ব্যাপারটা তো সবই আমার জানা, আমিও তো সেদিন উপলব্ধি করেছিলাম, কিন্তু তাই বলে কি মেয়ের সঙ্গে আমি এই বিষয়ে আলোচনা করব? কখনোই না, কারণ মেয়েকে ওখানেই থাকতে হবে, একাই থাকতে হবে। ক্লাস 9, বিশাল বড় চাপ পড়াশোনার। তাই আমি ওকে বললাম, সারাদিন স্কুলে
বন্ধুদের সঙ্গে উল্টোপাল্টা গল্প করবি, আর বাড়িতে এসে এইসব উল্টোপাল্টা ভাবনাগুলো তোর মাথায় ঘোরাঘুরি করবে। চল আমার সঙ্গে চল, চল দেখে আসি আমাদের কটা কাঁচের জানলা ভেঙেছে। আমি পুরো বাড়ির দরজার জানলা সমস্ত কিছু খুলে দিলাম এবং লাইটগুলোকে অন করলাম। মেয়েকে নিয়ে পাশের ঘরেও গেলাম। দেখলাম প্রতিটা জানলা সুরক্ষিত। মনে মনে তো আমি বুঝতেই পারছি কি হচ্ছিল এটা, কিন্তু মেয়েকে তো বুঝতে দেওয়া যায় না। তাই আমি মেয়েকে বললাম, দেখলি তো সবটাই তোর মনের ভুল। দেখ একটা জানলারও কি কাঁচ ভেঙেছে, তুই বল। মেয়ে কিন্তু একদমই মানতে নারাজ। সে বারবার আমাকে একটা কথাই বলছে, না মা তুমি বিশ্বাস করো, আমি শুনেছি সেই বিকট আওয়াজ। আমি মেয়েকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলাম, তাকে বোঝানোরও চেষ্টা করলাম, কিন্তু সেদিন কোনো সান্ত্বনাই আমার কার্যকরী হয়নি। এই যে আমাদের সঙ্গে যে অস্বাভাবিক অলৌকিক ঘটনাগুলো ঘটছিল, সেগুলো কেউ না বুঝুক, আমি তো ভালো মতনই বুঝতে পারছিলাম যে হ্যাঁ, মেয়েটা মিথ্যে কথা বলছে না, এবং এটাও উপলব্ধি করছিলাম যে বাড়িটি স্বাভাবিক ছিল না। কিন্তু নিজের ওই মাসিমা, উনি কিভাবে পারলেন? সত্যিই যদি আমার মেয়ে সেই দিন ওই বিকট কাঁচ ভাঙার শব্দ পেয়ে থাকে, তাহলে সেই শব্দ কি মাসিমার কানে একটিবারও যায়নি? নাকি মাসিমা কোনো রহস্য গোপন করার চেষ্টা করছেন মাত্র? ওই যে বলে না, যখন কোনো বড় ঝড় আসে বা দুর্ঘটনা আসে, তার আগাম কিছু পূর্বাভাস কিন্তু আমরা আগে থেকেই বুঝতে পারি। হ্যাঁ, ঠিক তেমনটি সেই দিন সন্ধেবেলায় আমার মেয়ের সঙ্গে যা যা হয়েছিল, সেটা কিন্তু কোনো একটা ঝড়ের পূর্বাভাসই ছিল। হ্যাঁ বন্ধুরা, ঠিকই তাই। এটা সেই ভয়ঙ্কর যে ঝড়টা আমাদের রাত্রে সেদিন নেমে এসেছিল, তারই পূর্বাভাস ছিল। বিজ্ঞান যেখানে নির্বাক হয়ে যায়, সেখানেই কি অতিপ্রাকৃতের সীমানা শুরু? বদ্ধ ঘরে সেই রাতের আঁচড় কিংবা অদৃশ্য থেকে পাথর ছোড়া, এসব কি নিছকই মনের ভুল? উত্তরটি আমার জানা নেই। আপনাদের কি কখনো এমন অভিজ্ঞতা হয়েছে যার কোনো ব্যাখ্যা আপনারা পাননি? কমেন্টে অবশ্যই জানান। ডায়েরির পরের পাতাগুলোতে এমন এক সত্য অপেক্ষা করছে যা কল্পনা করাও দুঃসাধ্য। এই রহস্যের শেষ পরিণতি কী হয়েছিল জানতে ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পরবর্তী পর্ব আসছে খুব শীঘ্রই।